আচ্ছা, আপনারা এতদিন পর্যন্ত মানে এর আগে পর্যন্ত সাম্প্রতিক সময়ে খুব আলোচনা হচ্ছে যাকে নিয়ে, তার নাম হচ্ছে জ্যোতি মালহোত্রা। জ্যোতি মালহোত্রাকে আগে কি আপনারা চিনতেন? মানে যারা এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ফলো করেন, যাদের দেখেন বা যারা না দেখেন, আম আদমি যারা, তারা কি তাকে চিনতেন? চিনতেন না, হয়তো বেশিরভাগ মানুষই হয়তো চিনতেন না। কিন্তু তিনি এখন সংবাদ শিরোনামে। তার কারণ পাক গুপ্তচরের কাজ করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর নেপথ্যে অনেক গভীর ষড়যন্ত্র রয়েছে। সেই গভীর ষড়যন্ত্র কি? এবং এই জ্যোতি মালহোত্রা সে একাধিকবার পাকিস্তানে গিয়েছে, আপনারা জেনে গিয়েছেন অলরেডি। চীনেও ঘুরতে গিয়েছিল, সে বাংলাদেশে ঘুরতে গিয়েছে, এমনকি আমাদের এই রাজ্যেও সে এসেছিল। কি তার প্ল্যান ছিল? তার কি প্ল্যান ছিল, নাকি সে যারা এই ধরনের প্ল্যান করছিল বসে পাকিস্তানে বসে তাদেরকে ইনফরমেশন সাপ্লাই করে যাচ্ছিল? জ্যোতি মালহোত্রার এই পুরো ট্যুরটা যদি আমরা দেখি, আমরা জানি যে জ্যোতি মালহোত্রার একটা ট্রাভেল চ্যানেল রয়েছে, ট্রাভেল ব্লগার তিনি, এবং এই ট্রাভেল ব্লগিংয়ের মাধ্যমে এক এক জায়গায় গিয়ে সেখানকার জায়গা সম্পর্কে তিনি বেশ কিছু ইনফরমেশন সাধারণভাবে পাকিস্তানের যারা গুপ্তচর সংস্থা আইএসআই এবং পাকিস্তানি আর্মির হাতে তুলে দিচ্ছিলেন, এমনটাই খবর জানতে পারা যাচ্ছে। খুব স্বাভাবিক একটা বিষয় যদি আমি বলি, যদি খুব নির্দিষ্টভাবে ভেবে দেখেন, এই যে যারা ব্লগার হন, ট্রাভেল ব্লগার, তারা যখনই কোনো জায়গায় ব্লগ করতে যান সেই জায়গাটা সম্পর্কে দেখান। কোনো একজন মানুষ যদি ধরুন সিকিম সীমান্তে যদি চলে যান, চায়না আর ভারতের যে বর্ডার এরিয়া, সেখানে গিয়ে ধরুন ব্লগিং করছেন, খুব স্বাভাবিক সেখানে ইন্ডিয়ান আর্মির কোথায় কি বেস রয়েছে, কোথায় পোস্টিং রয়েছে, সেটা তো প্রকাশ্যে চলে এলো, তাই না? এবং এর ফায়দাই পাকিস্তানের গুপ্তচর সংস্থা নিয়ে চলেছিল এতদিন ধরে। এবার এই জ্যোতিকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু বিস্ফোরক তথ্য সামনে আসছে। সেই বিষয়গুলোর উপর নজর রাখা ভীষণ রকমভাবে জরুরি। এই জ্যোতির যে 1 বছরের যে প্ল্যান, ট্যুর প্ল্যান, কিভাবে সে ট্যুরগুলোকে প্ল্যান করেছিল এবং এই প্ল্যানগুলোর জেরে সেই এলাকাগুলোয়, সেই জায়গাগুলোয় কি সিগনিফিকেন্স ছিল, সেইগুলোই আমরা আলোচনা করব। আমার সঙ্গে স্টুডিওয় উপস্থিত হয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, কথা বলবো তার সঙ্গে। দীপ্তাংশুদা, আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। এই যে আমি যেরকম বললাম যে কোনো একজন ব্লগার, যদি ধরে নিই যে সে একজন সাধারণ ব্লগার, যেরকম আমরা ট্রাভেল ব্লগারদের দেখি, যখনই সে কোনো একটি জায়গায় যাচ্ছে তখন সেই জায়গার ছবি তুলছে, সেই জায়গার ভিডিও আপলোড করছে এবং সেই জায়গা সম্পর্কে যারা ভিউয়ার্স, আমরা সাধারণত দেখি যারা ভিউয়ার্স, তাদের একটা আইডিয়া হয়ে যাচ্ছে এবং এই আইডিয়াটা কিন্তু যারা এই গুপ্তচর সংস্থায় কাজ করেন তাদেরও কিন্তু সেই আইডিয়াটা হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু স্বাভাবিকভাবে, মানে জ্যোতি মালহোত্রার বিষয়টা সামনে চলে এসেছে ঠিকই, কিন্তু জানতে পারা যাচ্ছে যে জ্যোতির মতন এরকম আরও অনেক ইনফ্লুয়েন্সারকে কাজে লাগাচ্ছে পাকিস্তান। এটা কতটা বিপজ্জনক? দেখুন, জ্যোতির সঙ্গে আমরা ইতিমধ্যে পুরীতে আর একজন আছে প্রিয়াঙ্কা বলে, প্রিয়াঙ্কা, তো তার কথা আমরা জানতে পেরেছি। তার সঙ্গে মালেরকোটলা পাঞ্জাবে দুজন বিধবা ছিলেন, তাদের কথাও শুনতে পেরেছি যে তারাও কন্ট্যাক্ট এসেছিল। এই আমাদের যে পাকিস্তানের যে মেন হ্যান্ডলার, ওদের মেন হ্যান্ডলারের নাম তো আমরা ইতিমধ্যে জানি, দানিশ। এই দানিশ হ্যান্ডেল করছিল 5-6 জনকে বলে আমরা জানি, প্রিয়াঙ্কাকেও হ্যান্ডেল করছিল। এবং আপনি যেগুলো ঠিকভাবে বললেন যে এদের বিভিন্ন জায়গায় পাঠাচ্ছিল এবং একটা হ্যান্ডলার তার নিজের অ্যাসেটকে তৈরি করতে একটু সময় লাগে। ইমিডিয়েট আমার সঙ্গে আপনার দেখা হলো, আমি কালকে আপনাকে একটা বিরাট স্পাই বানিয়ে দিলাম, এরকম জিনিসটা নয়। তো এটা একটা সময়ের সাপেক্ষের ব্যাপার আছে, তাকে কমিউনিকেশন জানতে হবে, তার থেকে আমি কি ইনফরমেশন চাই জানতে হবে। প্রথমে তো এই বন্ধুত্বর ফর্মে ওর সঙ্গে কাছাকাছি আসে, এইটাই অনেক সময় লেগে যায়। যে আমার সঙ্গে এখানে দানিশ এবং এই জ্যোতির বন্ধুত্ব, সেটা সময় লেগেছে। দুজন অপরের ওপর বিশ্বাস এবং গ্রহণযোগ্য, একদিকে বিশ্বাসযোগ্যতা, তারপর গ্রহণযোগ্যতা। উল্টো বলি, প্রথমে গ্রহণযোগ্যতা, তারপর বিশ্বাসযোগ্যতা। এইটাকে বিল্ড আপ করতে একটা সময় লাগে। তারপর যখন জেনে নেয়, তখন এইটা একটু অটুট থাকে, তখন জানে যে এই ডেনড্রাইটটা যখন কাজ করতে শুরু করে দুজনের মধ্যে, তখন বোঝা যায় যে হ্যাঁ, আমি এর ওপর বিশ্বাস করতে পারি। তখন আস্তে আস্তে খুলতে শুরু করে এবং যদি দেখে যে এই লোকটা, এই মহিলা অথবা এই লোকটা যে হ্যাঁ আমি যেগুলো বলছি সেটা নিচ্ছে, তখন আরো কাছাকাছি করে ওর যে অবজেক্টিভ, ওর যে এম, সেই এম এর দিকে এগিয়ে যায়। হ্যান্ডলারদের কিন্তু এইভাবে কাজ চলে।
দানিশ হচ্ছে আইএসআই পিআইও, পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটর। সো এই অপারেটরের নিচে অনেক অ্যাসেট থাকে। এই প্রিয়াঙ্কা তার মধ্যে এক, আরো 5 জন ধরা পড়েছে, এই কারেকশন প্রিয়াঙ্কা তো নিশ্চিতভাবে ধরা পড়েছে, জ্যোতি। তো এরা যে বিভিন্ন ভাবে ধরা পড়ছে, তো এদের তৈরি করা হয়েছে। এবং আপনি দেখবেন, আমি জানি না, আমরা যতটা খবর পাচ্ছি, এ কিন্তু 1 2 বার 3 বার পাকিস্তানে গেছে। পাকিস্তানে যাওয়া মানে ওদের আইএসআই যখন বিশ্বাস হয় তারপর ওদের নিয়ে যাবে, অ্যাসেট হিসেবে তৈরি করবে, কি কি ওদের থেকে পাবে সেটা ওদের বোঝানো হয়, কমিউনিকেশন স্কিলস বোঝানো হয়, কিভাবে কমিউনিকেট করবে। যদি একদম ওপেন এন্ড কমিউনিকেট করে তো আমি ধরা পড়ে যাবো, আমি যদি দানিশ আমি ধরা পড়ে যাব। তো কিভাবে কমিউনিকেশন করবে, কোন প্ল্যাটফর্মের দ্বারা করবে, সেটা টেলিগ্রাম হতে পারে, স্ন্যাপচ্যাট হতে পারে, আরো বিভিন্ন রকম আছে। আমি সমস্তটা ক্যামেরার সামনে বললাম না, বিভিন্ন। তবে নিশ্চিতভাবে হোয়াটসঅ্যাপ নয়, নিশ্চিতভাবে ধরুন খুব সিকিউরড কোন সোশ্যাল মিডিয়া লাইন, এনক্রিপ্টেড লাইন, মানে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। মানে এটাও দর্শককে বোঝাবো, হোয়াট ইজ এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। যখন আমি স্বপনের সঙ্গে কথা বলছি, স্বপন আমাকে ফোন করেছে, স্বপন, এবার আমি একটা ধরুন আমাদের মধ্যে আরেকজন ইন্টেলিজেন্স, যিনি ক্যামেরার পেছনে আছেন, তিনি ইন্টেলিজেন্স এজেন্সি, তিনি আমাদের ফোনটাকে ট্যাপ করেছেন। এই ট্যাপ করে হোয়াটসঅ্যাপ ট্যাপিং এ করা যায় কিরকম ভাবে আমরা আরেকদিন আলোচনা করব। ফেস টাইমও আজকের দিনে 2025-এ করা যায়, যেতে পারে, সম্ভব। কিছু আছে যেটা সম্ভব না। আমরা যখন কথা বলবো, যে ট্যাপ করলো সে মাঝখানে এরকম একটা সাউন্ড পাবে, এই সাউন্ডটা পাবে, তারপরে নানা রকম এরকম সাউন্ড হবে, নানা রকম। তো এইটাকে ডিসাইফার করতে পারবে না, এটাকে এনক্রিপ্ট বলে। আমি কি বলছি, আমি যেমন এই কথাটা বলছি, আপনি শুনতে পাবেন, কিন্তু মাঝখানে যে ট্যাপ করার চেষ্টা করবে, এন্ড টু এন্ড এনক্রিপ্টেড শুনতে পারবে না। তো এই সমস্ত জিনিস জ্যোতির মতন মেয়েদের, অথবা প্রিয়াঙ্কার মতন মেয়েদের, অথবা আরো 4-5 জনকে যাতে অ্যারেস্ট করলো, তাদের এটাকে শেখানো হয়। সেই শেখানোর মাধ্যম দিয়ে কি কি জানতে চায়, মানে পাকিস্তান এই বিভিন্ন অবজেক্ট, ওদের থেকে বিরাট কিছু ইনফরমেশন, ওদের ইনফরমেশন কি নেবে। সামরিক বাহিনী ধরুন একটা ইউনিট, ফর এক্সাম্পল ধরে নিন 15 জাট, 15 জাট বলে কোনো ইউনিট নেই, আমি একটা জাস্ট এক্সাম্পল, 15 জাট ব্যাংডবি থেকে, ব্যাংডবি হচ্ছে আমাদের। আচ্ছা, আমার এখানে একটা স্পেসিফিক প্রশ্ন, এই যে আমরাও মানে স্পেসিফিক ভাবে বলছি না, এই যে 15 জাটের কথা আপনি বলছেন, এই যে রেজিমেন্ট, এই রেজিমেন্টকে একজন সাধারণ মানুষ, আমাদের মতন সিভিলিয়ান যারা, তাদের পক্ষে তো জানা সম্ভব নয় যে ইনি 15 জাটের একজন জওয়ান। জ্যোতির মতন যারা মানে ডিপ অ্যাসেট, তারা কিভাবে জানতে পারবে যে এটা 15 জাটের, বা এটা অমুক কোরের, বা এটা এই রেজিমেন্টের, এটা কিভাবে জানবে? স্বপন প্রথম কথা ডিপ অ্যাসেট না, হি জাস্ট শি জাস্ট এখন 2-3 বছর ধরে জাস্ট অ্যান ইনফর্মার। আচ্ছা, অ্যাসেট ইজ এ ভেরি বিগ ওয়ার্ড।